নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাতকাহনে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আমার আগের দিনের যে ঘটনাটি, সেই ঘটনাটি আপনাদের খুব ভালো লেগেছে। প্রচুর প্রচুর কমেন্ট পেয়েছি। আর একটা বেশ অদ্ভুত, একটা শিহরণ জাগানোর মতো একটা ঘটনা। না সেটা ভৌতিক, না সেটা কি বলবো, অতিপ্রাকৃত একটা ধরনের ঘটনা। যাই হোক, মোট কটা আমার ভালো লেগেছে, পাশাপাশি আপনাদেরও ভালো লেগেছে। এবং যে পোস্ট করেছে, মানে পাঠিয়েছে আমাকে, সেই ভাই, তার কমেন্টও আপনারা নিশ্চয়ই পড়েছেন, সে তারও ভালো লেগেছে। তো যাই হোক, আমি অত তো বললাম, টেকনিক্যালি ব্যাপারগুলো যে আছে সেগুলো অতটা ভালো বলতে পারিনি, কিন্তু তবুও ওভারঅল আপনাদের বোঝাতে পেরেছি, এটাই আমার আনন্দ। তো আজকে যে ঘটনা নিয়ে বসেছি, ঘটনাগুলো টুকরো টুকরো ছেঁড়া ছেঁড়া কিছু ঘটনা। চলুন আজকে এই ছেঁড়া ঘটনাগুলো, যেগুলো মনের আনাচে কানাচে রয়ে গেছে, সেটা নিয়েই আপনাদের আজকে এপিসোডটা শোনাই বা শুরু করি। তা প্রথম যে ঘটনাটি বলতে চলেছি, আমার শ্বশুরবাড়ি তো কলকাতায়, আপনারা প্রত্যেকেই জানেন। আর কলকাতায় বাড়িটা হচ্ছে দোতলা বাড়ি। দোতলা বাড়ি বলতে একতলায় যারা ছিলেন ভাড়া, তারা পরবর্তী দিনে একতলাটা কিনে নেন, এবং দোতলায় যেহেতু আমার শ্বশুরবাড়ি লোকজনরা ছিল, তারাও পরবর্তী দিনে ওই দোতলাটা কিনে নেয়। কিন্তু তার আগে দীর্ঘ বছর কিন্তু তারা ওই বাড়িটায় ভাড়া ছিল। তো এরকম করতে করতে নিচে নিচে যারা কেনে তারা একটা নন বেঙ্গলি ফ্যামিলি, আর ওপরে আমরা। আর আমাদের ছিল রুফ রাইটটা, এইটাই আর কি। তো আমাদের সামনে একটা বাড়ি ছিল, মানে আমাদের বাড়ির ব্যালকনিতে দাঁড়ালে স্পষ্ট সে বাড়িটা দেখা যেত। সেই বাড়িটাকে আমরা বলতাম, বিয়ের পর থেকে শুনতাম এরা বলতো মালিবাগান। তো ওই বাড়িটা বাগান বাড়ি বললে এতটুকু ভুল হবে না। প্রচুর গাছপালা ছিল, এবং বিশাল বড় তার গেট। গেট পেরিয়ে ঢুকে রাস্তা চলে গেছে বাড়ির অন্দরমহলের দিকে। অন্দরমহলেও বাড়িটা বিশাল বড়, এবং তার চতুর্দিকে দুপাশ দিয়ে কিন্তু প্রচুর গাছ, এবং বড় বড় গাছ, হ্যাঁ, আম গাছ, জাম গাছ, এরকম মানে বড় বড় প্রকাণ্ড প্রকাণ্ড সব গাছ। ওর মধ্যে কিন্তু একটা জোড়া তাল গাছও আছে। পুরো গাছ দুটো পুরো জোড়া উঠেছে পাশাপাশি, তাল গাছ। সেটা আমাদের আবার বাড়িটার পুরো এন্ট্রেন্স থেকে, এন্ট্রেন্সে দাঁড়ালে ওই তাল গাছ দুটো দেখা যেত। এবং পুরোপুরি, আমি তো বললাম এন্ট্রেন্সের ঘরটাই আমার ছিল, আমার ঘরের সামনে ওই জোড়া তাল গাছ ছিল। তো যাই হোক, এবারে ওই বাড়িটা একবার আমি গিয়েছিলাম একজনের বিয়ে পারপাস, ওনারা পরে ভাড়া দিয়েছিলেন বিয়ে বাড়ির জন্য। তো সেই কারণে একবার ওই বাড়িটার মধ্যে আমি ঢুকেছিলাম, ঢুকে দেখেছিলাম বাড়িটা বেশ বিশাল বড় একটা বাড়ি, বড় সড়ো বাড়ি। আর পরে ওই বাড়িতে যিনি কেয়ারটেকার ছিলেন, ওই কেয়ারটেকারের যে বউ, তাকে না আমার মেয়ে ভীষণ ভালোবাসতো। আর তাদেরও একটা ছোট্ট তখন একটা মেয়ে ছিল, পরবর্তী সময় বোধহয় একটা ছেলে হয়েছিল। কিন্তু সেই যে ছোট্ট একটা পুতুলের মতো মেয়ে, আমার মেয়েও তখন ছোট, ও ওই বাচ্চাটাকেও খুব ভালোবাসতো, ওই কাকিমাকেও খুব ভালোবাসতো। উনি ছিলেন ওই বাড়ির কেয়ারটেকারের বউ। আর বাড়ির যারা মালিক তারা কিন্তু মানে কখনো সখনো, খুব রেয়ার, হয়তো একজন দুজন এসে বাড়িটা একটু দেখে চলে যেত, কিন্তু কেউ কিন্তু ওই বাড়িতে থাকতো না। তো যেহেতু মেয়ে কলকাতায় থাকতো আর আমরা ইছাপুরে থাকতাম, সেই হেতু ওই মেয়ের কাছে যখন আমি যেতাম না, ওই হয়তো মাসে একবার গেলাম, কি কোনো মাসে দুবার গেলাম, এই যে যেতাম, আর যখন যখন ফিরে আসতাম, ও চিৎকার করে করে কাঁদতো আমার জন্য। আর ওই ভদ্রমহিলা না তখন ওই ওই ছাদের মধ্যে ঘোরাফেরা করতো, ও কাঁদছে দেখে কি হয়েছে কি হয়েছে এরকম করতো। তো ও তখন না ভুলে যেত। আবার ও মানে ওর যখন মন টন খারাপ, মানে আমার শাশুড়ি বুঝতেন যে মন টন খারাপ হচ্ছে মার জন্য বা মা করছে, ওইখানে পাঠিয়ে দিত। ওই ভদ্রমহিলা পুরো আমার মতো লম্বা টম্বা ছিল, ওকে মানে খুব, আমার মেয়েকেও উনি ভালোবাসতেন, এবং মেয়েও খুব কাকিমা কাকিমা করে ইয়ে করতো।
তা আমি একবার আসার পর, তখনও একটু বড় হয়েছে, আমি আসার পর একদিন ও আমাকে বলে, তখন মোটামুটি ওই 5-6 এরকম পড়ে, আমাকে বলে যে মা চলো কাকিমার বাড়িতে তোমায় ঘুরিয়ে নিয়ে আসি। ওই দ্বিতীয়বার আমি ওনাদের বাড়িতে ঢুকলাম। এবার ঢুকে নিয়ে পুরো বাড়ির ভেতর দিয়ে দিয়ে উঠে একদম ছাদের, একদম চিলেকোঠার ঘর যাকে বলে, সে কিন্তু ঘরটা বেশ বিশাল বড় সড়ো। সেই ঘরে কিন্তু ওনাদের দেখলাম বেশ গুছিয়ে ওনারা সংসার টংসার পেতে বসে আছেন, এবং আমি যেতে খুব আমাকে ভালো টালো বাসলো, এই সেই করলো। তারপরে এবার এ কথা ও কথা হতে হতে এবার বলছে যে আয়ালাম সব ঠিক আছে, এবার তখন সন্ধ্যের আধার নেবে এসছে। হ্যাঁ, তো আয়ালাম যে সবই ঠিক আছে, কিন্তু চারপাশে প্রচুর গাছ না, বড় বড়। তখন আর ভদ্রমহিলা ভদ্রলোক ওনারা কিন্তু উড়িষ্যার লোক ছিলেন, হ্যাঁ, কিন্তু পরিষ্কার বাংলা বলতেন। তখন আমায় বলছে যে হ্যাঁ দিদি, ওই জন্যই তো ভয় করে না রাত্রে, আমি তো একদম বেরোই না। তখন আমি বললাম তাই? বলছে বেরো না? কোথায় বেরো না? বলছে যে আমি ঘর থেকে ছাদে বেরোই না দিদি, জানেন তো, দেখুন আমার ছাদের, আমাদের এই ছাদটার চারপাশ দিয়ে বিরাট বড় বড় গাছ। হ্যাঁ, তো আমি বললাম হ্যাঁ সত্যি গো, এই সন্ধেবেলা সন্ধে হয়ে আসছে, আমার নিজেরই কিরম ভয় ভয় করছে। তখন বললো দিদি আসুন ঘরে আলো জ্বালি, চলুন আমরা ঘরে গিয়ে বসি। তখন আমরা বসলাম। আর ওই যে ভদ্রলোক, এবার উনি তো বাড়িটার কেয়ারটেকার ছিল, কিন্তু এই সন্ধেবেলা বা রাত্রের দিকে এই আশেপাশে কোনো বন্ধু বান্ধব যারা যারা বন্ধু কথার বলার মতো হয়ে গেছিলো তাদের কাছে চলে যেত। আর ওই ভদ্রমহিলা ওই পুরো বাড়িটা, শুনশান বাড়িটা, তার মধ্যে ওই ছাদে চিলেকোঠার ঘরে ওই ছোট্ট মেয়েটাকে নিয়ে থাকতেন। তো উনি ওরকম বলছিলেন তখন যে জানেন তো দিদি, এবং তখন ওই ভদ্রলোকও ওখানে কিন্তু ছিলেন। তো বলছে জানেন তো দিদি, এখানে না অনেক ঘটনা আমরা দেখতে পাই। তখন আমি বললাম যে কি ঘটনা দেখতে পাও? এবারে যাই হোক, তখন ওই ওই দিদি আর কি বলছেন, উনি আর কি বলছেন, ওর নামটা আমি না ভুলে গেছি, আমার থেকে বয়স অনেক ছোট ছিল। তো বলছে যে জানেন দিদি, আমি বলে শুধু না, আমার বরকে আপনি জিজ্ঞাসা করুন, ও পর্যন্ত দেখেছে মাঝরাত্রে না পুরো মানুষের মতো আকৃতির কেউ যেন লাফ দিয়ে এক গাছ থেকে আরেক গাছে চলে যায়। আমরা তখন বললাম যে তাই? বলছে হ্যাঁ, আমাদের ওদের বাথরুমটা একটু নিচের দিক করে ছিল, তো বলছে যে আমাদের ওই ছাদ ডিঙিয়ে তো বাথরুমে যেতে হবে, আমরা না, মানে উনি লজ্জা পাচ্ছে খুবই, বলছে যে ভয়ের চোটে না ছাদেই একটা কোণা দেখিয়ে বললো ওইদিকে আমরা টয়লেট করে নিই, কারণ ভীষণ ভয় লাগে জানেন তো। এই রকম দেখেছেন যে মানুষের থেকে বড় বড় সাইজের পাখি এক গাছ থেকে আরেক গাছে যাচ্ছে। তো সেটা আবার সম্ভব হয় নাকি, এত বড় পাখি? বলছে দেখুন, উড়িষ্যারও প্রত্যন্ত গ্রামের আমরা কিন্তু লোক, আর এই প্রপার কলকাতায় বসে এই রকম কথা কাকে বলবো, কে বিশ্বাস করবে? কিন্তু এই রকম এই বাড়িটাতে কোনো উপদ্রব নেই, কিন্তু বাড়ির চারপাশে যে গাছপালা সেইখানে উপদ্রব আছে। তখন ওই শুনতে শুনতে ওই যে ভদ্রলোক উনি বলছেন যে অনেক সময় মাঝরাত্রে হয়তো প্রচণ্ড গরমের সময়, হ্যাঁ, টিকতে পারছি না ঘরের মধ্যে, একটু হয়তো পায়চারি করতে বেরোলাম, তো একবার উনি নাকি দেখেছিল যে পরিষ্কার একটা মানুষ, একটা একটা ব্যাটা ছেলে, সে না ওই ছাদের ওই বড় গাছ থেকে তত্তর করে নিচের দিকে নেমে চলে গেল, নামছে উঠছে নামছে উঠছে, এই রকম নাকি উনি দেখেছিলেন। তাই উনি ওই ভদ্রমহিলা বলছিলেন যে টাকার জন্য এখানে এসে পড়ে থাকা, কিন্তু কিভাবে যে রয়েছে দিদি, খুব ভয়ে ভয়ে থাকি। তো এই সমস্ত শুনে ওই সন্ধে হয়ে আসছে, শীতের সময়, হ্যাঁ শীতকাল, তো আমার ওই বাড়িটা থেকে বেরিয়ে মেয়েকে নিয়ে আসতে, যদিও ওই ভদ্রলোক আমাদের গেট অবধি পৌঁছে দিয়ে গিয়েছিলেন, কিন্তু গাটার মধ্যে ছমছম করছে, কারণ ওই আসছি তো ওই গাছপালার মধ্যে দিয়ে। আচ্ছা, এটা যখন এসে নিয়ে আমার বাড়ির লোকজন, আমার শাশুড়ি মা, আমার বর, সবাইকে বললাম যে জানো তো এরকম এরকম বলছে, আর ধর
উল্টোপাল্টা কথা বলছে, কি দেখতে কি দেখেছে, এতদিন ধরে আমরা দেখেছি রয়েছি, আমরা তো এরকম কিছু শুনিনি। কারণ ওদের যেখানটা বাস্তু বাড়িটা সেখানটা কিন্তু আমার শ্বশুরবাড়ির বাড়িটা থেকে দেখা যায় না। কারণ মনে করুন এই এই যদি গেট হয়, এখান দিয়ে ঢুকে অনেকটা ভেতরে আমাদের ওনাদের বাস্তু বাড়িটা, আর এই যে ফাঁকা পোর্শান দুধারে গাছ, এইটা আমার শ্বশুরবাড়ি থেকে দেখা যেত। তো যাই হোক, এরা তো কেউ বিশ্বাস করেনি আর কি, কিন্তু বিশ্বাস করতে কিন্তু এরাও বাধ্য হলো। একটা সময় কি হলো, ওই বাড়িওয়ালা সিদ্ধান্ত নিয়ে নিল যে পুরো বাড়িটাকে উনি ডিস্ট্রয় করে ফেলবেন, এবং ওই যেটা ফ্ল্যাট কালচার, ফ্ল্যাট তৈরি হতে দিয়ে দিলেন। ওখানে বিশাল মানে ফ্ল্যাট তৈরি হলো। কিন্তু ফ্ল্যাট তৈরি হওয়ার শুরুর কথা বলছি, যখন বাড়িটা পুরো ডিস্ট্রয় করা হয়ে গেছে, এরপরে শুরু হলো গাছ কাটার পালা। হ্যাঁ, মিস্ত্রিরা বাইরে বাইরে থেকে, প্রচুর মিস্ত্রি, অত বড় জায়গা নিয়ে ফ্ল্যাট হচ্ছে, মানে ওখানে যা যা মেশিন চলছে এই চলছে, তাতে মনে হচ্ছে আমাদের বাড়িটা চুরমার হয়ে গুঁড়িয়ে কোন দিন ভেঙে পড়ে যাবে। কারণ আমার শ্বশুরবাড়ি বহু পুরাতন দিনের বাড়ি। তো যাই হোক, এবারে কি হলো, ওই যে ওখানে যে ফ্ল্যাট হচ্ছে, বাড়ি ভাঙা হয়ে গেছে, এবার গাছপালা কাটা টাটা হবে আর কি। ওই সময় হঠাৎ করে একদিন, বেশ দিন 7 হয়ে গেল, কোনো আমরা আর কোনো পাচ্ছি না, আওয়াজ টাওয়াজ কিচ্ছু পাচ্ছি না মিস্ত্রিদের, কোনো রকম হই হট্টগোল, হ্যাঁ, কথা বলে, আওয়াজ করে, চিৎকার করে, ভাঙাভাঙি করে, কোনো সাউন্ড কিচ্ছু নেই। তো আমরা মানে বাড়ির মেয়েরা আমরা চিন্তা করছি যে বাবা কি হলো, সব কিছু থেমে টেমে গেল, এইভাবে নিশ্চুপ হয়ে গেছে পুরো একদম। তখন একদিন আমার হাজব্যান্ড পাড়া থেকে ঘুরে এসে বলছে যে জানো তো একটা ব্যাপার হয়েছে। বলছে কি? সবাই বলছে, আমি শাশুড়ি, কি কি হয়েছে? বলছে যে ওদের ওখানে তো কাজ বন্ধ হয়ে গেছে। তখন বলছে যে বন্ধ হয়ে গেছে কেন? তখন বলছে যে মিস্ত্রিরা যে এসে ছিল, ওই ওই যে জোড়া তাল গাছ বললাম, জোড়া তাল গাছ যেখানে ছিল তার তলাতে, নিচে তাল গাছের নিচে ওরা একটা ছোট মতো নিজেদের থাকার মতো একটা ঘর করে নিয়েছিল। তো ওই ঘরটুকুর মধ্যে রাত্রে কেউ শুতো, কেউ ওই এদিক সেদিক শুতো, এরকমভাবে প্রচুর অনেক মিস্ত্রি তো, ওরকমভাবে ওরা শুতো। আর সবার রান্নাটা কিন্তু ওই জোড়া তাল গাছের নিচে হতো। এবারে ওই যেখানে আমি বলছি যে ফ্ল্যাট হচ্ছে, আপনাদের আরেকটু ভালো করে বোঝবার জন্য বলি, ওখানে কিন্তু কোনো ফ্ল্যাট, একটা ফ্ল্যাট হয়নি, ওখানে হয়েছে আবাসন একটা, প্রায় 50-60টা পরিবার ওখানে থাকতে পারবে, এরকম এত বড় জায়গা। তো ওরা ওই ঘরটার মধ্যে কয়েকজনের দায়িত্ব, রান্না বান্না করে রাখবি, হ্যাঁ, আর বাদ বাকি লোকেরা তো ওই লেবার খাটছে। ওমা, রোজ দিন ওদের দেখা যাচ্ছে রান্না বান্না করে, এই লোকগুলো তো আর বসে থাকে না, বসে কি থাকে তা নয়, রান্না বান্না করে নেয়, ওরা ততক্ষণে কাজ করতে থাকে, পরে এরা গিয়ে যোগ দেয়। এবার যখন সবাই এসে দেখছে খাবার নেই, খাবার নেই মানে একটা কোণা নেই, ওই জোড়া তালের নিচে এরকম ঘটনা ঘটছে। তো এবার মালিক পক্ষকে বলছে, তো মালিক বলছে কুকুর টুকুর আসছে বা কি আসছে দেখ তোরা। তখন বলছে যে কুকুর আসবে কি করে, আমরা এত কাজ করছি, গেট বন্ধ থাকছে, তারপরে কুকুর ঢুকবে কি করে এখানে? এই রকম দিনের পর দিন নাকি চলতে থাকে। তো ওরা মানে শেষমেশ এমন ভয় পেয়ে যায়, এবং বিভিন্ন রকম রাত্রিবেলা যে শুয়ে থাকে, বিভিন্ন রকম কিছুর যেন একটা উপস্থিতি ওরা টের পেত। ওরা কিন্তু সবাই কাজ বন্ধ করে ফিরে গেছিল। তা ওই মালিক তখন চিন্তা করে যে কাজ বন্ধ, এত বড় একটা প্রজেক্ট, এখানে কাজ বন্ধ হয়ে গেলে মুশকিল, মানে মালিক, মানে তখন তো আর মালিকের আন্ডারে ব্যাপারটা নেই, তখন প্রমোটার দেখছে। তো সেই প্রমোটার তখন চিন্তা ভাবনা করে কি করা যায়। তখন কিন্তু টোটাল এই মিস্ত্রিগুলো তখন পুরো বদলে যায়, মানে বোঝাই যায় যে এরা এলো না, অন্য জায়গা থেকে আবার মিস্ত্রি ধরে আনে, এবং তাদের খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করেছিল, যেন এরা কিন্তু আর ভয় টয় পাচ্ছে না। এবার যাই হোক, ফ্ল্যাট তো উঠছে, কিন্তু সমস্যাটা হলো যেদিনকে জোড়াতাল কাটা হবে,
আমি যখন ঘটনাটা বলছি ধরুন 2012-13, তারপরে প্রায় এত বড় একটা প্রজেক্ট, তো প্রায় 5-6 বছর চলেছে প্রজেক্টটা। এবারে ব্যাপার হচ্ছে যে এই আবাসন যে তৈরি হচ্ছে, ধাপে ধাপে উঠছে, আমরা লক্ষ্য করতাম মিস্ত্রি খালি বদলে যাচ্ছে, মানে সে টিমটাই উধাও হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। একবার শুনতে পেলাম কি মিস্ত্রি কাজ করতে করতে ওপর থেকে 2জন মিস্ত্রি পরপর নাকি ওপর থেকে পড়ে গিয়ে মারা গেল, একদম স্পট ডেথ হয়ে গেল তারা। আচ্ছা, মারা গেল, তারপরে বুঝতেই পারছেন তারা বলল যে না, এখানে অন্য কিছু ব্যাপার আছে, আমরা এখানে কাজ করতে পারবো না। আচ্ছা, তারা চলে গেল, তারা মানে সেই গ্রুপ আবার বেরিয়ে চলে গেল। এরপরে আসলো ওই জোড়া তাল গাছ কাটা হবে সেই সময়টা। যে কাটতে যাচ্ছে সে ঘোরতর অসুস্থ হয়ে পড়ছে, ঘোরতর, তার রক্তবমি হচ্ছে, কি হচ্ছে, মানে বিশাল কাণ্ড হয়ে যাচ্ছে। সেই আলটিমেটলি কিন্তু ওই দুটো যে তাল গাছ, জোড়া তাল গাছ, সেই দুটো কিন্তু কাটা গেল না, জানেন তো, কাটতে পারলো না। এবং যাদের পরে শুনেছিলাম অনেক পরে ফ্ল্যাট পুরো তৈরি হয়ে গেল, সে দেখার মতো ফ্ল্যাট হলো, অপূর্ব ফ্ল্যাট হলো। এবার ফ্ল্যাটের একদম পেছনের দিকে জোড়াতাল পড়লো, এবং পেছনের দিকে ফ্ল্যাটটা হয়েছিল কতলা, মনে হচ্ছে 5তলা ফ্ল্যাট। 5তলা ফ্ল্যাটের একদম যে ওপরে ফ্ল্যাটটা, 5তলার উপরে, সেই ফ্ল্যাটটার মুখোমুখি পড়লো কিন্তু জোড়া তাল গাছ, জানলা খুললেই জোড়া তাল গাছ। যারা ওখানে থাকতো কোনো দিনও তারা কিন্তু আমি দেখিনি যে ওই দিকের জানলাটা খুলেছে তারা, কারণ আমাদের ছাদ থেকে পরিষ্কার দেখা যেত, কোনো দিনও তাদের খুলতে দেখিনি। এবং অদ্ভুত দেখতাম যে নতুন ফ্ল্যাটটা মানে তৈরি হওয়ার পর ওখানে একটা ফ্যামিলি এসেছিল, তারপর থেকে কিন্তু ওই সাইডের, ওই তাল গাছের সাইডের ওপরের দিকের 2-3টে ফ্ল্যাট কিন্তু ভ্যাকেন্টই রয়ে গেল। এর রহস্য আমরা জানি না, কিন্তু ওখানে কিন্তু কোনো লোকজন এলো না। প্রথমে কিন্তু ওই 3টে রুমেই কিন্তু লোকজন এসেছিল, পরে তারা কি করলো, কেন চলে গেল, তার সেটা মিস্ট্রি রয়ে গেল, সেটা আর আমরা জানতে পারিনি। কারণ একটা আবাসনের মধ্যে ঢুকে তো কেন এখানে লোক আসছে না এটা তো আমরা জিজ্ঞাসা করতে পারি না, ওই রকমভাবে কিন্তু ওটা রয়ে গেল। এই একটা ঘটনা আমরা একদম মানে ঘটতে দেখেছিলাম বলা ভুল, বরং বলতে পারি ওই যে ভদ্রমহিলা, ওনার মেয়ের নাম ছিল যোগেশ্বরী। হ্যাঁ, তো যোগেশ্বরীর মা যে ঘটনাগুলো বলেছিল, পরে দেখলাম যে একদম মানে সত্যিই কিছু ওই বাড়িটায় ছিল, যে কারণে কিন্তু ওই মিস্ত্রিদের মধ্যেও এরকম একটা ভয়ের সঞ্চার হয়েছিল। আচ্ছা, আমার শাশুড়ি না দীর্ঘদিন রেড ক্রসে চাকরি করেছেন, দীর্ঘদিন। এটা আমার শাশুড়ির জীবনে ঘটা, মানে তার ফিল করা একটা ঘটনা আপনাদের বলছি। ঘটনাটা না, আমি তো আগে বিভিন্ন ইয়েতে গ্রুপে এরকম স্টোরি টেলিং করতাম, তো সেখানে হতে পারে যে আমি বলেছি, বা আমার চ্যানেলে বলা আছে কিনা আমার ঠিক মনে পড়ছে না। ভাবলাম যে আজকে ঘটনাটি আপনাদেরকে আরেকবার শোনাই, তাই জন্য বলছি। তো রেড ক্রসের যিনি পিয়ন ছিলেন, ওনার নাম খুব সম্ভবত শাশুড়ি বলতো রঞ্জন। হ্যাঁ, তো ওই রঞ্জন বাবু যিনি, আমি আমার বিয়ের পর ওই রঞ্জন দাদাকে একবার দুবার দেখেছি, খুব বেশি দেখিনি, মাঝে মধ্যে মার কাছে আসতো, মানে আমার শ্বশুরবাড়িতে আসতো। তো ওই রেড ক্রসে তো শাশুড়ি চাকরি করতেন। ওই রঞ্জনদার যে ছেলে, ওনার মানে ওই বাচ্চাটির ঘটনা এটা। তো ওই রঞ্জনদার ছেলেটি, তখন আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু বাচ্চাটি খুবই ছোট ছিল, ওই বছর মানে 3-3.5 এরকম। তো ওই বাচ্চাটাকে না আমার শাশুড়ি খুব ভালোবাসতো, তো ভালোবাসতো, খুবই ইয়ে ছিল। তো একদিন এসে বলছে মুখ কালো করে যে জানিস তো ওর ছেলের শরীরটা খুব খারাপ, কি জানি বাবা কি হয়, মানে কোনো ডাক্তার দেখে আর কি জবাব দিয়ে দেওয়ার মতো, রোগটা ধরা যাচ্ছে না, কি হয়েছে এই সেই। মা খুব দুঃখ করছে, বলছে এই সমস্ত কথা। ও মা বলতে বলতে হঠাৎ করেই খবর আসলো যে রঞ্জনদার ছেলে মারা গেছে।
তো স্বাভাবিক, খুবই একটা দুঃখজনক ব্যাপার যে একটা ছোট্ট বাচ্চা ছেলে ওরকম মারা গেল। আর রঞ্জনদাও সে পাগলের মতো হয়ে গেছে, একটাই মাত্র ছেলে, ছোট্ট ছেলে, সে মারা গেল এরকম। তো আমার শাশুড়িও খুব ভেঙে পড়েছিল, কারণ হচ্ছে শাশুড়িকে না ওই বাচ্চাটা পিটি পিটি বলে ডাকতো, মানে পিসি বলতে পারতো না, তো পিটি পিটি বলতো। তো শাশুড়িও খুব দুঃখ টুক্ষ পেল, অনেকদিন মুষড়ে টুষড়ে ছিলেন। তো এরপরে তার বেশ কিছুদিন বাদে যখন ব্যাপারটা মানে সময় প্রলেপ লাগিয়ে দেয় তো দুঃখের ওপর, সবার মনের মধ্যে থেকে ব্যাপারটা অনেকটাই মুছে যাওয়ার মতো ব্যাপার। তো তখন একদিন আমার শাশুড়ি সিদ্ধান্ত নেন উনি গয়াতে যাবেন। গয়াতে যাবেন তার শ্বশুর শাশুড়ি স্বামী সবার নামে পিণ্ডদান করতে গয়ায় যাবেন। তো ভালো কথা, উনি তো গয়াতে চলে গেলেন। তো উনি যখন এরকম গয়াতে চলে গেলেন, তো গয়া থেকে এলেন একরাশ মন খারাপ নিয়ে। তো আমিও তখন মানে জিজ্ঞাসা করছি যে কি হয়েছে মা, এরকম গম্ভীর হয়ে আছো, চুপচাপ হয়ে আছো? বলছে আর গয়াতে গিয়ে যা হলো। তো আমি বলছি কি হলো? তখন মা পুরো ঘটনাটি বলল। তো গয়াতে ওই পিণ্ড ইয়ে করে, মানে পিণ্ড মেখে মেখে ওই নদীর মধ্যে নাকি ভাসিয়ে দেয় এরকম। মানে আমি তো কোনোদিনও গয়া টয়াতে যাইনি, যতটা উনি আমায় বলেছেন যেভাবে সেইভাবে পিণ্ড টিণ্ড মেখে টেখে যার নামে পিণ্ডদান করা হচ্ছে সেই পিণ্ড নিয়ে নাকি সেই ফল্গু নদীর জল আনতে হয়, নাকি আনতে হয়, নাকি নদীতে ভাসিয়ে দিতে হয়, এরকম কিছু একটা ব্যাপার ট্যাপার রয়েছে। তো উনি ওই ঠাকুরমশাই পাড়ে বসে বসে ওনাকে পিণ্ড টিণ্ড তৈরি করতে মানে হেল্প করছে, উনি ওই নিয়ে মাখিটাকে। আর শাশুড়ি একা যাননি, অনেকের সাথেই গিয়েছিলেন। তো ওই ওগুলো নিয়ে নিয়ে ওই নদীতে ভাসাচ্ছে নাকি কি করছে। তো এরকম যখন মানে একটা মানুষ ধরুন হাতে করে এই পিণ্ডটা নিয়ে গিয়ে এবার একটু নিচু হয়ে তো নদীতে ভাসাবে, ওই যেই নিচু হয়ে যেই নদীতে মানে ওটা হচ্ছে শেষ পিণ্ডদান আর কি, মানে আর কারোর নামের নেই, ওটা হয়ে গেলেই হয়ে গেল। এবার যখন ওইরকমভাবে নিচু হয়ে উনি পিণ্ডটা ভাসাতে গেছেন, আর ওনার তখন কিন্তু বেশ বয়স হয়েছে, হ্যাঁ। তো এবার যখন উনি উঠে দাঁড়াতে যাবেন, উনি আর উঠতে পারছেন না। উনি পরিষ্কার বুঝতে পারছেন ওনার গলা থেকে এরমভাবে গলাটা কেউ ধরে, বাচ্চারা এরমভাবে গলা ধরে না পিঠে ঝোলে, সেইভাবে কেউ একজন গলাটাকে জাপটিয়ে ধরে পিঠে ঝুলছে একটা কোনো বাচ্চা ছেলে বা মেয়ে। এবং তখন কিন্তু ওই যে নিচু হয়ে ভাসিয়ে উনি যে সোজা হবেন, ওই সময় কেউ ছুটে যেন মনে হলো এসে ওরম গলা জড়িয়ে পিঠে ঝুলছে এবং ওনাকে পরিষ্কার কানের কাছে বলছে, পিঠে আমাকে দিবি না, আমি খাবো না, এই কথা বলেছে। এবারে আর মা আরেকটা জিনিস যেটা দেখতে পেয়েছে, সেটা হচ্ছে যখন ওই নিচু হয়ে যেন মনে হচ্ছে যে কেউ যেন একটা প্রচণ্ড ভারী পিঠের ওপর কি একটা পড়লো, মা সোজা হতে পারছে না, তখন মা না নদীর দিকে তাকিয়েছে। নদীর দিকে তাকাতে কিন্তু পরিষ্কার ওই বাচ্চাটার ছবি দেখেছে যে গলায় পুরো জড়িয়ে ধরে আছে। অথচ মা যখন নিজের গলায় এরম হাত দিচ্ছে, মা কিন্তু কিচ্ছু ফিল করছে না যে হাত দেখতে পাচ্ছে বা কিচ্ছু ফিল করছে না, কিন্তু প্রচণ্ড ভারী একটা বোঝা। এবং মার কানের কাছে বলছে যে পিটি তুই সবার দিলি, আমি খাবো না, আমাকে দিবি না, এরকম বলছে। তখন মা তখন ওই বাচ্চাটাকে বলেছে, হ্যাঁ বাবু আমি দেবো, তোকে দেবো, আমি ভুলে গিয়েছিলাম, আমি এক্ষুনি তোর জন্য দিচ্ছি বলে ওইভাবে নিচু হয়ে হয়ে মা মানে গড়াতে গড়াতে ধরতে গেলে ঠাকুরমশাইয়ের কাছে অবধি পৌঁছেছে। ঠাকুরমশাই মাকে দেখে বলছে, আপনার কি হলো, আপনি এরকম ঝুঁকে যাচ্ছেন কেন? তখন ঠাকুরমশাইকে বলেছে, ঠাকুরমশাই এরকম এরকম ব্যাপার, আমার ওই দারোয়ানের বাচ্চা মারা গেছে, ও কিন্তু চাইছে। বলছে আপনি বসুন বসুন, আপনি শিগগিরই বসুন। মা বলছে যতক্ষণ ধরে আমি ওটা মাখছি কি কি করছি পুরো রেডি করছি, ততক্ষণ পর্যন্ত ওই বাচ্চাটা কিন্তু মাকে ছাড়েনি। তারপরে মা গিয়ে যেই নদীর মধ্যে ওই পিণ্ডটা মেখে নিয়ে গিয়ে আবার ওই নিচু হয়ে কষ্ট করে করে ওই অব্দি গিয়ে যখন পিণ্ডটা ভাসিয়ে দিচ্ছে, তখন বলল, পিসি এলাম রে, তুই ভালো থাকিস, বলে বাচ্চাটা ঝপাং করে মার দেহটা পুরো হালকা হয়ে গেল এবং বাচ্চাটা যেন চলে গেল, এরকম ব্যাপারটা।
তো মা তাই কাঁদছে আর বলছে যে আমি তো ওর কথা চিন্তাও করিনি, কিন্তু ও এসে কিন্তু দেখো ঠিক আমার কাছ থেকে পিণ্ডটা নিজের বুঝে নিয়ে গেল। আচ্ছা, আরেকটি ঘটনা বলে আজকের মতো ভিডিওটি শেষ করব। ঘটনাটি একটা ছোট্ট ইনসিডেন্ট আমাদের সাথে ঘটা। এটা কিন্তু আমি অলরেডি আমার এই চ্যানেলে বলা আছে, আমি জানি, তবুও আমি এটা যারা শোনেননি তাদের জন্য আরেকবার বলছি। ঘটনাটি হচ্ছে এই লকডাউনের সময়। লকডাউনের সময় আমার মা তো বুঝতেই পারছেন আমার বাড়ি থেকে কিছুটা দূরে মার তখন বাড়ি ছিল, মানে ওই হেঁটে গেলে ওই 5-7-8 মিনিট এরকম লাগবে, 7-8 মিনিট লাগবে মতো। তো তখন এখানে মা থাকতো। এবার ব্যাপার হলো যখন লকডাউনটা খুব মানে কড়াকড়িভাবে হচ্ছে, পাড়ায় কিন্তু বেশ কয়েকটা বাড়ি সেই কোয়ারেন্টিন করে দেওয়া হয়েছে আর কি। তখন তো এই শব্দটা আমাদের কাছে নতুনই ছিল। তো ওই ওই সময়টা প্রবলেমটা অ্যারাইজ হলো, কারণ তখন মানুষকে বাইরে বেশি যেতে দিচ্ছে না, হ্যাঁ, বাজার দোকান করা হ্যান ত্যান। এবার মা তো একাই থাকতেন। এবার আমাদেরও একটা চিন্তা থেকে যাচ্ছে যে মা ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করছে কিনা, তার সবজি বাজার সব পাচ্ছে কিনা হাতের কাছে, এই ব্যাপারগুলো ছিল। তা আমরা ওই মাঝে মাঝে না ওই ওই 7টা-8টার সন্ধ্যে 7টা-8টার দিকে আমরা বেরোতাম, বেরিয়ে নিয়ে মার ওখানে পৌঁছাতাম, পৌঁছে ঘন্টাখানেক বড়জোর থাকতাম, থেকে আবার চলে আসতাম তাড়াতাড়ি করে। এবার এখানেও না বিভিন্ন গলিতে বা এখানে আমার বাড়ির সামনে একটা বিরাট বড় মাঠ আছে, যেখানে মেলা টেলা হয়, মানুষজন সন্ধ্যে রাত্রে গিয়ে বসে, হাওয়া একটু গিয়ে বসে। কিন্তু তারপরে বিরাট বড় রাধাকৃষ্ণের মন্দির আছে। ওই মাঠেও যাতে কেউ না থাকে সেইটা কিন্তু সরকার থেকে তখন ওই মানে পুলিশের গাড়ি খালি রাউন্ড মারতো যে এই এলাকায় কেউ বেরিয়েছে কিনা বা কেউ দোকান খুলে রেখেছে কিনা, এই সমস্ত ব্যাপারগুলো চলতো। তো তার মধ্যে থেকেও আমরা যেতাম। তো আমার বর একটু ভয় ভয় পেত, কিন্তু আমি বলতাম যে তা কি আছে, আমার বৃদ্ধ মা আমায় বললে আমি বলতে হবে না যে সে কি এই করোনার চক্করে কি সে না খেয়ে মরবে নাকি বাড়ির মধ্যে একা একা, এরকমভাবে বলে টোলে ঝগড়া করে আমি বেরোতাম। আর দেখতাম ও পেছন পেছন, না না চলো চলো আমিও যাচ্ছি, রাগ করছো কেন, এরকম বলে বলে যেতাম দুজনে মিলে। আর মেয়ে তো তখন ছিল না, মেয়ে তো তখন মুম্বাইতে পড়ে রয়েছে, পড়াশোনা করছে। তো এইবারে ব্যাপার হলো যে একদিন ওরকম মার ওখানে বসে না খুব আমাদের তিনজনের মধ্যে গল্প জমে গেছে, আর মুড়ি মেখে খাওয়া, চা টা খাওয়া টাওয়া হয়েছে টয়েছে। এবারে গল্প করতে করতে এক একদিন দেখবেন যখন আপনারা গল্প করেন তখন কোনোদিনও গল্পটা যেন ভাষা ভাষা সেই মতো জমে না, আবার এক একদিন একবারে জমজমাটি গল্প হয়, সেই রকম আর কি হচ্ছে আমাদের তিনজনের মধ্যে। পুরনো স্মৃতি রোমন্থন, বাবা থাকলে এই করতাম, আমরা তিন বোনে এই করতাম, এই সমস্ত গল্প গল্প হচ্ছে। আর আমার বর বসে বসে শুনছে, খুব আমি আর মা গল্প করছি। করতে করতে না অনেকটা রাত হয়ে গেছে, প্রায় তখন রাত্রি ধরুন ওই 10:30 পৌনে 11টা মতো বাজে। তা আসবো তো এইটুকুনি পথ, কোনো ব্যাপার না। তা মা বললো যে কিরে তুই এত রাত করে হয়ে গেল, তোর কি বাড়িতে রান্না করা আছে? আলাম মা যাবো কটা রুটি করব, হয়ে যাবে, তরকারি তো বেলা করে রেখেছি। তো বললো ঠিক আছে আর লেট করিস না, তোরা বেরিয়ে পড়। তো মার ওখান থেকে, মাও তো সারাদিন একা একা থাকতো, তো মার ওখান থেকে বেরিয়ে আমরা আসছি। এবারে আমাদের এদিকটায় আসতে গেলে অনেকটা চলে এসছি আমরা। এবার একটা গলি পড়ে, গলিটা হচ্ছে ইট পাতা গলি আর কি, ইট পেতে পেতে রাখা গলি। আপনাদের বোঝাতে পারছি কিনা আমি জানি না। অনেক রাস্তা দেখবেন ঢালাই থাকে, হ্যাঁ, আর এদিকে ইছাপুরের রাস্তাঘাটের তো কোনো মা বাপ নেই। এখানে ধরুন ইট বেছানো রাস্তা, মানে সে আপনি হেঁটে আসতে পারবেন, এই নয় যে এরকম ঢিলের মতো ইট পাতা, তা না, প্লেন করে ইট পাতা রাস্তা। তো ওই রকম একটা রাস্তা দিয়ে আমরা আসছি। তো আস্তে আস্তে ওর বাবা আবার বলছে, মানে আমার হাজব্যান্ড বলছে যে দেখেছো তো এখানটা লোডশেডিং হয়ে গেল। তো হ্যাঁ, আবার আলোটাও দেখো চলে গেল। এবার বলছে চলো চলো তাড়াতাড়ি, আবার কোথায় গাড়ি ফাড়ি দাঁড়িয়ে থাকবে, আবার ধরবে, বলবে আপনারা কেন বেরিয়েছেন, এই সেই। আমরা হ্যাঁ হ্যাঁ চলো বলে আসছি। এবার আমরা তো হেঁটে আসছি, ওই যখন ওই রাস্তাটার আমরা মাঝামাঝি এসছি, এসে এবারে যখন মাঝামাঝি পর্যন্ত এসছি, হঠাৎ করে আমরা দুজনে শুনছি আমাদের পেছন থেকে একটা সাইকেল আসছে। সাইকেল আসছে মানে সাইকেলটা
এমনভাবে আসছে, এমনভাবে এত স্পিডে আসছে যে মনে হচ্ছে আমাদের ধাক্কা দিয়ে ফেলে দেবে। তো ওর মানে আমার বর আমাকে বলছে যে দেখো তুমি সাবধানে চলো, কিন্তু পেছন থেকে স্পিডে একটা সাইকেল আসছে। তাই বললাম বাবা সাইকেল আসছে, এত জোর আওয়াজ করতে করতে সাইকেল আসছে, দেখবেন কিছু ভাঙাচোরা সাইকেল জোর করে চালালে একটা কচর মোচর একটা আওয়াজ হয় না, ঠিক সেই রকমভাবে আসছে, আর তীব্র তার বেল বাজানোর আওয়াজ। হ্যাঁ, তা আমরা দুপাশে, রাস্তার দুপাশে দুটো নর্দমা। এবার আমি বলছি বাবা এ কি, নর্দমার মধ্যে পড়ে যাবো তো, সাইকেল এইভাবে আসছে। তখন ওর ইয়ে আমার বর বলছে যে সত্যি কথা তো, এরকমভাবে সাইকেলটা আসছে। এবার আমি আগে আগে আসছি, আমার বর আমার পেছন দিকটায় আসছে হেঁটে হেঁটে। বলছে যে একবার ধাক্কা মারুক, ধাক্কা মারলে তো আগে তুমি পেছনে আছো, তোমাকেই আগে মারবে, তারপর তো সাইকেলওয়ালা 12টা আমি কীভাবে বাজাবো। হ্যাঁ, একে এই ইয়ে চলছে এরকম, রাস্তায় পুলিশের টহল এই সমস্ত চলছে, তার মধ্যে লোডশেডিং হয়ে গেছে করোনার সময়। এইটা কি মানে ইয়ে হাই রোড নাকি মেন রোড যে এইভাবে সাইকেল চালিয়ে আসতে হবে? এইবার আমিও গজগজ করছি, আর আমার হাজব্যান্ডও কিন্তু এরকম গজগজ করছে। করতে করতে ও হঠাৎ করে না পেছন দিকে তাকিয়েছে। পেছন দিকে তাকিয়ে দেখবেন পুরো আলো, যখন রাস্তায় আপনি থাকবেন চতুর্দিকে যদি লোডশেডিং চলেও একটা কি বলবো প্রকৃতির আলো থাকে, যে আলোটায় কিন্তু কিছুটা হলেও দেখা যায়। তা আমার হাজব্যান্ড ওরকম পেছন দিকে তাকিয়ে বলছে কি আমাকে যে এই দেখো। আলো কি বলছে, দেখো পেছনে তুমি ঘুরে দেখো, কোথাও কিন্তু কোনো সাইকেল নেই। কিন্তু তখনও কিন্তু আমাদের যেন গায়ের মধ্যে এসে পড়বে এরকম একটা ভাব কিন্তু আমাদের মধ্যে হচ্ছে। আমি ঘুরে তাকিয়ে বললাম যে সত্যি তো সাইকেল নেই। তখন বলছি যে কি ব্যাপারটা হচ্ছে বলো তো। আমি তখন না মানে কিরকম একটা হচ্ছে আমার শরীরের মধ্যে। আমি বললাম শোনো, কোনো কথা বলো না, তাড়াতাড়ি পা চালাও, পেছন দিকে আর তাকিও না, সোজা পা চালাও। তা আমরা সোজা পা চালাচ্ছি, মানে তখন কিন্তু অলরেডি আমার এবং আমার হাজব্যান্ডের পুরো গা পুরো ভার। এবারে হঠাৎ করে আমরা ফিল করছি এই যে প্রচণ্ড আওয়াজটা সাইকেলের, ক্যাঁচো ক্যাঁচোর আওয়াজ বা তীব্র বেগে যে হর্ন দেওয়ার আওয়াজ, সেটা না সামনের দিকে এগিয়ে গিয়ে মাঠের দিকে চলে গেল। এইবার আমাদের তো পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, আমরা তো যা বোঝার বুঝে ফেলেছি। তো ওখানটা আমরা কোনো কথা বলিনি, কিচ্ছু না, একদম বাড়িতে পৌঁছে, কারণ লোডশেডিং, বাড়িতে পৌঁছে আমরা তখন ও আমাকে বলছে জানো তো শরীরটার মধ্যে কি হলো না, মনে হচ্ছে একটা হাঁটতে পারছি না। কারণ ও তো এইসবে একদম বিশ্বাস করে না, কিন্তু এটা ওর এই কথাটার দ্বারা আমি পরিষ্কার বুঝতে পারলাম যে আমারও যা হচ্ছিল ওরও তাই। পুরো গাটা পুরো মনে হচ্ছে ফ্রিজ হয়ে গেছে, মনে হচ্ছে ওখান থেকে আর বেরিয়ে হাঁটতে পারবো না। মানে কেউ একটা, বুঝতে পারছেন, আমাদের পেছন থেকে সাইকেল চালিয়ে গিয়ে মাঠের মধ্যে পড়লো। হ্যাঁ, তার মানে ওই মাঠটাতে নাকি আগে শুনেছি, মানে এখনো যেগুলো শুনতে পাই এখানে বাড়ি করে আসার পর, যে ওই মাঠটা নাকি মানুষকে মার্ডার করে ফেলে যেত, এই ফেলে যেত। আর ওই সময় লকডাউনের সময় যেখানে ওই 11:30টার সময় একদম রাস্তাঘাট শুনশান থমথম করছে, শুধু রাস্তায় কয়েকটা কুকুর, এ ভিন্ন কেউ কোথাও নেই। আর ওই গলিটায় কুকুর ফুকুর কিছুই নেই, খালি দুটো জনপ্রাণী যারা আমরা হেঁটে আসছি। তার মধ্যে এই একটা সমস্যার মধ্যে সেদিন আমরা পড়েছিলাম। তো আজকে এই যে বললাম ছেঁড়া ছোট্ট ছোট্ট ঘটনা আপনাদের শোনালাম। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর বন্ধুরা, যদি আপনাদের স্টকে কোনো এই ধরনের কোনো ঘটনা থাকে তাহলে প্লিজ আমাকে একটু নক করবেন, একটু জানাবার চেষ্টা করবেন। কারণ প্রচুর আমার ভাইরা দাদারা তারা সব ঘটনা পাঠালো, তো আপনাদের শুনিয়েছি অলরেডি, অনেকটা শুনিয়ে ফেলেছি, আর কিছুটা বাকি আছে। তার মধ্যে আমার সঞ্জয় ভাইয়ের পাঠানো একটা ঘটনা রয়েছে, ওর প্রচুর ধৈর্য, তাই ওর ঘটনাটা আমি সবার শেষেই শোনাবো। আর ও পাঠিয়েই বলে দিদি আপনার যবে খুশি আপনি বলবেন। তো আমি ভাবলাম তার ফাঁকে আমার এই ঘটনাটুকু মনে পড়ছিল,
তো আপনাদের আরেকবার করে একটু বলে দিই, অবশ্যই আপনাদের যদি ভিডিও ভালো লাগে একটু বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দেবেন, আমাদের পরিবারটি আরেকটু বড় হবে। আর যেটা বলার সেটা হচ্ছে যে আপনাদের যদি এরকম কোনো রকম ঘটনা থাকে অলৌকিক বা ভৌতিক, হ্যাঁ অবশ্যই একটুখানি আমায় নক করবেন, কারণ আপনাদের পাঠানো ঘটনা বলছি, প্রায় দিনই বলি, বা আপনারা দিচ্ছেন বলেই তো এতদিন ধরে চ্যানেলটাকে চালাতে পারছি। আরেকটা কথা বলার, যারা আমার নতুন বন্ধুরা এতক্ষণ ধরে যদি আপনারা ভিডিও শেষ অবধি দেখে থাকেন, আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন, তাহলে আমার বলা যে কোনো ঘটনার নোটিফিকেশন চটজলদি আপনারা পেয়ে যাবেন। আর কি, সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে। নমস্কার।